অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলে? সে কি বলেছে দেখেন, কথাটা শুনতে কেমন। স্বৈরাচারের পক্ষে যদি কেউ লেখে তার কলম ভেঙে দেওয়া হবে। স্বৈরাচারের ডেফিনেশন সে কি দিবে? তার ডেফিনেশন আমার ডেফিনেশন মিলবে? যে তার কথা বিরোধিতা করবে তাকে সে স্বৈরাচার বলবে। ক্যারেক্টার থাকবে না? দেশেরও একটা ক্যারেক্টার আছে। তো এই দেশের ক্যারেক্টারটা এমন যে একদল যাবে, যেমন ধরেন মানে আমাদের দেশের সাংবাদিকরা না একই সাংবাদিক, পরিবেশের ফেরে কখনো বাঘ কখনো বিড়াল। এখন আওয়ামী লীগ আমলে যারা বাঘ ছিল তারা এখন বিড়াল হয়ে গেছে, আর আওয়ামী লীগ আমলে যারা বিড়াল ছিল তারা এখন বাঘ হয়ে গেছে। আবার যদি আমল চেঞ্জ হয় তারপর রিভার্স হবে। আবার এর মধ্যে নতুন কিছু লোক দাঁড়াবে, তারা বলবে যে ওরা তো আগে বাঘ ছিল এখন বিড়াল হয়েছে, মুক্ত মুক্ত। বাদ দেন, আপনি নতুন বাঘ ক্রিয়েট করেন, এবং এই নতুন বাঘ ক্রিয়েট করার জন্য আমি তো আসি প্রস্তুত, আমাকে নেন, আমি নতুন, আমি বাঘের চেয়ে সিংহ হয়ে যাব, এরকম কিছু আছে। আবার আরেকটা কথা, যে কথাটা নাকি আজিজ ভাই বললেন যে লোকগুলি পালিয়ে গেছে। পালিয়ে গেছে, ধরা যাক এক জায়গায় একজন নাই সম্পাদক পালিয়ে গেছে, আগে তার সে কেন পালাইছে? তার নিশ্চয়ই মনের মধ্যে কোনো দুর্বলতা আছে, আকাম কুকাম করছেন, পালিয়ে গেছে, চেয়ারটা খালি হয়েছে। এখন ওই চেয়ারে কি সবাই যে বসতে পারে? চাইলেই বসতে পারে। আপনি ওখানে বেড়াতে গেলেন, যে বসতে পারবেন চেয়ারে? পারবেন না, আপনি চাইলেও পারবেন না। কারণটা হলো ওই চেয়ারের মালিক তো আপনি না, ওই চেয়ারে একজন মালিক আছে। এখন সেই মালিকেরও একটা হিসাব আছে যে আমার চেয়ারে আমি কাকে আনবো, কে আমার পারপাসটা সার্ভ করতে পারবে। দেখেন মোদ্দা কথা হলো কি ভাই, এখানে তো সাংবাদিকতা নাই। এখানে সাংবাদিকতার নামে এক ধরনের সরকারের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা প্রচেষ্টা আছে। আমাদের এখানে যারা এই সমস্ত বিভিন্ন মিডিয়ার মালিক, এরা সবারই কিছু না কিছু বিজনেস অর্গানাইজেশন আছে, তারা কোনো না কোনো ব্যবসা করে, এবং তারা জানে আমাদের মতো দেশে যেখানে নাকি আইনটা প্রতিনিয়ত চেঞ্জ হয় অথবা আইনটা প্রতিনিয়ত ভিন্নভাবে প্রয়োগ হয়, আইন প্রয়োগের সময় ন্যায় নীতির কোনো বালাই নাই, মানে সরকারের ইচ্ছা অনুযায়ী আইন মানে প্রয়োগ হয়, এরকম দেশে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে, মানে যারা কোনো টাকা পয়সা লগ্নি করে, তাদের চিন্তাই থাকে যে আমরা যেন সরকারের রোষানলে না পড়ে যাই। কারণ সরকার চাইলে যেহেতু কোনো নিয়মকানুন নাই, আমি ঝামেলায় পড়তে পারি, অতএব আমি সরকারকে খুশি করার চেষ্টা করি। তো এখন যেটা হচ্ছে, যেন একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আছে, এবং অনেকে ভাবছে যে আগামীতে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, ভাবছে অনেকে। এই ভাবনার ভিত্তি এটা তাদের কাছে, আমি জানি না। এখন তারা চিন্তা করছে যে এই সরকারের সঙ্গে কার সম্পর্ক ভালো, এটা একটা দেখার বিষয়। আবার আগামীতে যদি বিএনপি সরকার আসে, তার সঙ্গে কার কার সম্পর্ক ভালো থাকবে, এইটাও একটা দেখার ব্যাপার আছে। তো এই দুইটা দেখা তারা এখন ব্যবসায়ী চিন্তা করে আমার তো ব্যবসা করতে হবে, এই সরকার যতদিন আছে ততদিনও করতে হবে, যারা আগামীতে আসবে তাদের সঙ্গে ব্যবসা করতে হবে। কাজে আমি এমন কাউকে নেই যে নাকি এই লিয়াজোটা আমার মেনটেন করে দেবে। সে যে বলতে পারবে ওখানে যে ভাই আমরা তো এখানে আসি, কেন আমাদের উপর আপনি চাপ দিবেন, কেন আমাদের বিজ্ঞাপন দিবেন না, কেন আমাদের এটা ধরবেন, যেন বলতে পারে। আপনি দেখেন, আপনি যে কথাটা, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের নাম একদম উল্লেখ করলেন, বসুন্ধরা গ্রুপ, ইস্ট ওয়েস্ট মিডিয়া। কারণ ইস্ট ওয়েস্ট মিডিয়া তারা কী করেছে, দুজন লোককে প্রথমত তারা দুজন লোককে হায়ার করেছে। এই দুজন লোক পাওয়ারফুল। একজনকে বাংলাদেশের সাংবাদিক ইউনিয়ন আছে দুইটা, একটা আওয়ামীপন্থী সাংবাদিক, এক হলো বিএনপি জামাতপন্থী সাংবাদিক। এই দ্বিতীয় যে সাংবাদিক গ্রুপ, যেটা নাকি গত 15 বছর বিড়াল হয়েছিল, সেই বিড়ালদের যে নেতা, মূল নেতা, তাকে নিয়ে আসছে। বিএনপির যে নেতা কাদের গনি চৌধুরী, তাকে ওনারা পিক করছে, পিক হয়ে গেল। এখন বিএনপি ওনার হাতে চলে আসছে। কিন্তু উনি আবার দেখি মাঝে মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে যায়, যে সাংবাদিকতার নীতি কথা শোনায়। আমি ওই দিন দেখলাম যে উনি নীতি কথা শিখাচ্ছে জনগণকে, যে কীভাবে সাংবাদিকতা করতে হবে, কীভাবে সাংবাদিকতাকে বস্তুনিষ্ঠতার মধ্যে আনতে হবে, উনি শিখাচ্ছেন। কাদের গনি চৌধুরী দেখলাম। আচ্ছা, ওনারা একটাকে পিক করছে, আরেকটা কাকে পিক করতে হবে, দেখছে যে প্রেস ক্লাবের সভাপতি পলাই গেছে, সেক্রেটারিও পলাই গেছে। তো এখন সভাপতি যে আছে, তারা আমি যদি বলতে পারি প্রেস ক্লাবের সভাপতিটা আমার, আগে যে প্রেস ক্লাবের সভাপতি ছিল ওটা ওনার ছিল, মানে ওনার লোকের স্ত্রী, ও তো ওনারই ছিল, একই ঘরে থাকতো, বসুন্ধরাতে থাকতো, ফ্ল্যাট পাইছে। তো এখন উনি চলে গেছে, তাহলে প্রেস ক্লাবটা আমার হাতে রাখতে হবে। অর্থাৎ প্রেস ক্লাবের সভাপতিকে নিয়ে ওনার এখানে নিয়ে সম্পাদক বানাই দিছে। হিসাবটা কিন্তু খুবই, যিনি গেছেন, যেমন হাসান হাফিজ ভাইয়ের কথা বলছি আমি, উনি যে অযোগ্য লোক তা কিন্তু না। হাসান হাফিজ ভাইয়ের যে দীর্ঘ সাংবাদিকতার ইতিহাস, উনি আমারও 2 জায়গায় কলিগ ছিলেন, আমি ওনার সঙ্গে কাজ করেছি। উনি সাংবাদিক হিসেবে ভালো, আমি ওনাকে কিন্তু এটা নিয়ে আমি ওনার মোটেই সমালোচনা করি না। বাট ওনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, অভিজ্ঞ সাংবাদিক, ভালো সাংবাদিক। উনি করাপ্ট সাংবাদিক এটাও আমি বলবো না, আমি কখনো ওনাকে করাপশনে জড়িয়ে গেছেন বলে কোনো অভিযোগ শুনিনি এ পর্যন্ত। তাহলে মানে ফিনান্সিয়াল করাপশন যেটাকে বলি আমরা, তাহলে উনি অযোগ্যতা কিন্তু না। কিন্তু উনি কি ওই যোগ্যতার ভিত্তিতে হলে চাকরি পেয়েছেন? পেলে তো আগেই পেতেন।
উনি কিন্তু চাকরি পেয়েছেন প্রেস ক্লাবের সভাপতি হিসাবে। এবং এবং শূন্যস্থানে। যদি উনি প্রেস ক্লাবের সভাপতি না থাকেন, বসুন্ধরার যে ক্যারেক্টার আমি জানি, তারা ওনাকে রাখবে কিনা আমার সন্দেহ আছে। এবং এইটাকে কনফার্ম করার জন্য ওনারা আবার প্রেস ক্লাবের মেয়াদ 1 বছর বাড়াই নিছেন, যে আমি আরো 1 বছর পাওয়ারফুল থাকবো। আমি বললাম তো ভাই, এগুলো একদম একদম মানে পরিষ্কার। কাজে এখানে কিন্তু ওনাদের কিছু করেন নাই। এটা হলো গিয়ে কিন্তু আচরণ এমন, বয়স কিন্তু শেয়ার করতে আমি নিজেই বুঝি। আমি আজকে থেকে 10 বছর ভাবে, যে 10 বছর আগে যেভাবে কথা বলতে পারতাম, এখন সেভাবে পারি না। অভিজ্ঞতা বেড়েছে, পড়েছি, কিছুটা ছাইও হয়েছি। এটা অস্বীকার করতে হবে না, করা যাবে না ভাই। এটা হতে পারে। আবার উনি শফিক রাব, উনি কি শাহ আলমকে চিনেন না? উনি যখন প্রথমবার জায়জাদিন বের করেছিলেন, তখন কি বসুন্ধরা গ্রুপ হেল্প করে নাই? উনি তো বসুন্ধরা গ্রুপে হেল্প নিয়ে তো জায়জাদিন বের করছিলেন। 111 সময়ে বসুন্ধরা গ্রুপ হাত টান দিছে। তাহলে তোমার সঙ্গে বসুন্ধরা গ্রুপের পুরনো সম্পর্ক। উনি তো একটা পলিটিক্স করেন ভাই, উনি তো বিএনপির সঙ্গে তো উনি আছেন জড়িত, সরাসরি জড়িত নাই, বা বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তো বিবেচনা করা হয়। তো ওই সময় কেন হয় নাই? প্রসঙ্গ যদি টানলেন, আমি একটু সাংবাদিক আজিজ, বিএনপির প্রসঙ্গ যদি এলোই, তাহলে বিএনপি চোখেও তো তারা ফ্যাসিবাদের দোষর বা স্বৈরাচারের দোষর। আমি বসুন্ধরা গ্রুপের আমি এক্সাম্পল হিসেবে বারবার বলছি, যে আমি এক্সাম্পল হিসেবে এগুলো বলছি, একটা প্রতিষ্ঠান নাম নিচ্ছি শুধু। আবার একজন সাংবাদিককে সামনে নিয়ে এসে আমরা কথা বলছি, শফিক রহমান, তার কি এমন ব্যক্তি স্বার্থ অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, অথবা বিএনপি প্রসঙ্গ যদি এলোই, তাহলে সেই প্রকারান্তরে বিএনপিও ফ্যাসিবাদের দোষরদের প্রশ্রয় দিচ্ছে দেখেন, কিনা? শফিক রহমান ভাই সম্পর্কে বলতে গেলে আমার জানা মতে যতটুকু জানি, তিনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তেজগাঁয়ে 3 বিঘা জায়গা নিয়েছিলেন পত্রিকা বের করার জন্য। তারপরে ওই জায়গাটা তিনি বিক্রি করেন বাহ। এবং বসুন্ধরার কাছে টাকা এনে তিনি এই জায়জাদিন পত্রিকাটা বের করেন। এখন আবার সেই পত্রিকাটা তিনি বের করবেন। তিনি যেহেতু পুরানো সম্পর্ক আছে, আমার ধারণা কেক কাটাটা বড় কথা না, উনি জায়জাদিনের জন্য একটা ফান্ড তৈরি করার জন্যই উনি গিয়েছেন। সুতরাং অন্ধকারের আলোর পিছনে অন্ধকার থাকে, আমাদের এটা ভাবার দরকার নাই। এই ধরনের লোকজন, এই যে থিঙ্ক ট্যাঙ্ক হয় বলেই সমস্যা, যে সবাই থিঙ্ক ট্যাঙ্ক হয় না। তো এই যে অন্ধকার, এখন তো উনি তো যতই বলেন সাংবাদিক হিসেবে তো তিনি অবশ্যই আমাদের কাছে সমাদৃত এবং গুণীজন মনে হয়, কিন্তু এই যে অন্ধকার দিকও কিন্তু আছে। সুতরাং আমরা আমাদের হচ্ছে কি, রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক না হবে, মানবিক না হবে, ততক্ষণ পর্যন্ত এই সাইডলাইনে এই ধরনের আপনি মানবিক লোকজন পাবেন, স্বার্থপর লোকজন পাবেন। তো সুতরাং আমি কিন্তু কখনই শফিক রহমানকে, যেমন মাসুদ কামাল ভাই বললেন, আমি ওইটা জানার পরে আমি তাকে কখনোই ফেয়ার লোক মনে করি নাই। তিনি নিঃসন্দেহে বড় সাংবাদিক, নিঃসন্দেহে, কিন্তু তিনি এখানে তো আনফেয়ার কাজ করছেন। তিনি এই জমিটা দিয়েই পত্রিকা বের করতে পারতেন, তিনি বসুন্ধরার কাছে টাকা না দিতে পারতেন। আবার খেয়াল করে দেখেন, সেই জায়জাদিন আবার ফেলে দিয়ে তিনি কিন্তু ঠিকই পালিয়ে গেছেন, বিপদ থেকে পালিয়ে গেছেন। বসুন্ধরার টাকাটা ফেরত দেবেন না, দেন নাই তো। সুতরাং এগুলো আছে। তো এখন বসুন্ধরা হয়তো তার প্রচারের জন্য দিয়ে থাকতে পারে, আর বসুন্ধরা তো বড় বিজনেস হাউস, ওখানে তো আমি যেটা শুনলাম যে ওখানে সবার কানেকশান ওখানে আছে, কারণ ওটা মৌচাকের মতো, হাত দিলেই টাকা পাওয়া যায়, সবাই লাইন করার চেষ্টা করে, কেউ পারে কেউ পারে না।